আসসালামু আলাইকুম। গরিবের রাজনীতি, রাষ্ট্রচিন্তা, রাজনীতি চর্চা, রাজনীতির পাশা খেলা সবসময় এ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। সেই নিত্যদিনের ধারাবাহিকতা আজকে এসেছি আপনাদের সাথে দু চারটি কথা করতে। মনটা ভালো না। আনিস আলমগীর গ্রেপ্তার এবং আদালতে অঝরে কাঁদলেন। এই সংবাদটি আহ, পড়ার আহ, পত্রিকায় এসেছে এবং পড়ার পর খুব খারাপ লাগলো। ডিটেলস পড়লাম, যতটুকু বুঝতে পারলাম এবং যে সমস্ত ছবি দেখলাম, পিকচার দেখলাম, তাতে মনে হয়েছে যে ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশে আনিস আলমগীর মতো এত বড় সন্ত্রাসী বা এত বড় অপরাধী, এত বড় রাষ্ট্রদ্রোহী আমার মনে হয় আর একটাও নেই। এটা একটা বিষয়। তবে আনিস আলমগীর দুঃসাহসী, এটা আমি জানি। আহ, ইরাক যখন আক্রমণ করা হয়েছিল একটি পরাশক্তি, এবং তখন তিনি ইরাকে বাগদাদ শহরে থেকে হোটেলের একটি কক্ষ থেকে অনেক ভিডিও পাঠাতেন। আমরা তখন টেলিভিশনে সেগুলি দেখতাম। এছাড়াও অনেক সংবাদ, বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি ইরাক থেকে সংবাদ সরাসরি সরবরাহ করতেন এবং আমরা তাই শুনতাম এবং তার অপেক্ষায় থাকতাম যে আনিস আলমগীর কি বলেন, আনিস আলমগীর কি ছবি পাঠান। তাহলে দুঃসাহসী, জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেন। এছাড়াও আনিস আলমগীর একজন শিক্ষক, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক। তো আমি সে কারণে দুঃসাহসী বলছি। তো সরকারও মামলায় যা লিখলো তাতে মোটামুটি এবং আদালতের 5 দিনের রিমান্ড ইত্যাদি দেখে মনে হয়েছে আসলেই একজন দুধর্ষ। আমি বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, বাড়ি চিটং, ডক্টর ইউনূস সাহেবের বাড়িও চিটং। এখন এইটা কি কি বোঝাতে চান? তাহলে বাড়তি কথা কেন বলেন? এটা হতেই পারে, আমাদের মতো দেশে এটা হতে পারে না, তা ঠিক না, কিন্তু কেন করছেন? কেন তাহলে বলেছিলেন ডক্টর ইউনূস সাহেব মন খুলে কথা বলুন? এটা কি, এটা কেন? এটা বলার তো দরকার ছিল না। মন খুলে কথা বলুন। আর সারা দেশবাসী জানে, সবাই জানে, তার শত্রুরাও জানে যে আনিস আলমগীরের অপরাধ কি। এবং আদালতে তিনি একটা চমৎকার কিছু কথা বলেছেন যে আমি সাংবাদিকতা মানে নতজানু না হওয়া, সাংবাদিকতা মানে আমি রাষ্ট্রকে আমি কিছু প্রশ্ন করি। তো সমস্যা কি? এবং বলেছেন ডক্টর ইউনূস সাহেব ইচ্ছে করলে দেশটাকে, বাংলাদেশটাকে কারাগার বানিয়ে ফেলতে পারেন। একজন সাংবাদিক, পেশাদার সাংবাদিক যা করেন, যা বলা উচিত, ঠিক তাই করেছেন। একজন মানুষকে অপরাধ, অপরাধীর অপরাধ চিহ্নিত হবে, শনাক্ত হবে, তদন্ত হবে, বিচার হবে, এটা স্বাভাবিক। কিন্তু এটা কি? এটা কি? এখন প্রশ্নটা সেটা না। আর আনিস আলমগীর গ্রেপ্তার হলো, আরো 50 জন গ্রেপ্তার, আনিস আলমগীরের মতো আরো 50 জন গ্রেপ্তার হোক, সেটা সমস্যা না। সমস্যাটা হলো এইটা যে আওয়ামী লীগের খারাপ জিনিসগুলি মানুষ ভুলে যাচ্ছে। আপনারা জানেন না যে আপনারা যাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন তার উপকার করে ফেলছেন। আপনাদের টার্গেট তো আওয়ামী লীগকে ধ্বংস করা, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট, আওয়ামী দোসর, কিন্তু আপনারা তাদের উপকার করে ফেলছেন। আওয়ামী লীগের এইসব দোষত্রুটির কারণেই আওয়ামী লীগের প্রতি অনিচ্ছা, বিরক্তি, অনাগ্রহ, কিন্তু সেগুলি যে সৃষ্টি হচ্ছে এগুলির মাধ্যমে। কারণ এইসব যখন দেখা যাবে আপনাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। তবে আমি শেখ হাসিনাকে একটা ধন্যবাদ জানাবো এই কারণে যে শেখ হাসিনা অনেক খারাপ কাজ করেছেন, অনেক ভালো কাজও করেছেন। পদ্মা সেতু যতক্ষণ থাকবে আমি ততক্ষণ বলবো, কারণ আমি এটা দিয়ে লাভবান। আমি 3-4 ঘন্টায় বাড়ি আসতে পারি, আমি লাভবান। আমি যেখানে লাভ পাই বাস আমি তার কথা বলি। কি করবেন? ইথিক্স কি? ইথিক্স কি? আদর্শ কি? আদর্শ তো দেখলাম, ইথিক্স তো দেখলাম। মন খুলে কথা তো বললে সে 5 দিনের রিমান্ডে আসলো। ইচ্ছে করলে বিকেলের মধ্যে ফাঁসিও দিতে পারতেন। সমস্যা কি? রাষ্ট্রযন্ত্র হাতে থাকলে এটা কোনো সমস্যা? এটা দিতে পারতেন, দিতে দেওয়া উচিত ছিল। তাহলে ভালো হতো। সমুজ মজুমদার, সাম তালুকদার, শান্ত ইসলাম,
অনেকেই আসছেন, তো সময়টা লস না করে আমি কিছু কথা বলে যাই যে এটা কি ধরনের আচরণ। তো শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো কি কারণ? ধন্যবাদ জানাবো এই জন্য যে অনেক খারাপ কাজের মধ্যে অনেক ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, থাকে শাসকের যেটা হয়। তবে কিছু বেয়াদব চিহ্নিত করতে পারছেন আমাদের সামনে। তিনি কিছু বেয়াদব, এই বেয়াদবদের তো আমরা চিনতে পারতাম না, যে একটা বেয়াদব গোষ্ঠী গ্রুপ সৃষ্টি হয়েছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আমাদের সামনে, এইটা আমরা বুঝতে পারছি। এবং আমি যদি একমত হই যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, তাহলে আমি এটাও বলতে বাধ্য যে শেখ হাসিনার চেয়েও যে বড় ফ্যাসিস্ট দেশে থাকতে পারে সেটা আমাকে বলতে বাধ্য করছে। আনিস আলমগীরের মতো একজন মানুষকে, যার আন্তর্জাতিক স্বীকৃতি আছে সাংবাদিকতায়, এবং বাংলাদেশের জন্য ইরাকের সেই ঘটনার সংবাদ সরবরাহ করার জন্য বাংলাদেশের তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে চায়ের দাওয়াত দিয়ে তার অফিসে ডেকেছিলেন। এখন বাংলাদেশের জন্য উপকার করলেও, বাংলাদেশের সুনাম অর্জন করার পরও তাকে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের মতো যারা দেশের জন্য কিছুই করতে পারি না, দেশের ক্ষতি করা ছাড়া, খাওয়া আর মলমূত্র ত্যাগ করা ছাড়া আমার মতো মানুষের দিয়ে কিছু হয়, তা আমাদের কি অবস্থা, আমাদের জীবনটা কেমন? কিন্তু দেখেন, আমরা ভালো আছি। আমরা যারা দেশের জন্য কিছু করতে পারি না তারা ভালো আছি, আর দেশের প্রতি যারা চপেটাঘাত করতে পারে, দেশের প্রতি যারা চাবুক মারতে পারে, তারা ভালো থাকে। অর্থাৎ আমাদের মতো অথর্বরা ভালো থাকে আর চাবুক মারা লোকগুলো ভালো থাকে। কিন্তু দেশের জন্য যারা সম্মান বয়ে আনে, বাংলাদেশকে যারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে, বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করে, তাদের পরিণতিটা একটা নতুন সাক্ষী আনিস আলমগীর। পেশাদার সাংবাদিক, 2 যুগের বেশি, এবং ওই বিষয়ে শিক্ষক। এখন তার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ালো? এত বড় অপরাধী, কথা বলাই তো অপরাধ। ওই সমস্ত অভিযোগ, জজ মিয়া নাটক, মিথ্যা মামলা, জুলাই হত্যায় জড়িত, এই সমস্ত অনেক কথা বলা যাবে, তবে সেটা বাদ দিলাম। মূল কথা তো কথা বলা। টকশোতে আনেন কেন কাউকে? তুষার আব্দুল নূর তুষারকে আইনেন না, মাসুদ কামালকে আইনেন না, মাহবুব কামালকে আইনেন না। যাদের পছন্দ হয় তাদেরকে আনবেন, সমস্যা কি? তাদেরকে আনবেন, কিন্তু তাদের কথা শুনবেন না, তাহলে কি? অথবা কিছু লোক ভাড়া করেন, যারা শিখিয়ে দিবেন, সেগুলি এসে বলবে, তো হয়ে গেল। এই যে দমন পীড়ন করার, এটা কি? এটা বড় কথা না। এগুলি আলামত। জ্বর কোনো রোগ না, একটা রোগের লক্ষণ, এটা বুঝতে হবে। জ্বর কোনো রোগ না, অন্য একটা রোগের লক্ষণ। এই যে 3 দিন আগে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, তারপর বিএনপিকে মানে অ্যাটাক করা, রাজনৈতিক অ্যাটাক, তারপর আনিস আলমগীরের গ্রেপ্তার, এটা কিন্তু তফসিল ঘোষণার পর এই ঘটনাগুলি ঘটছে। হ্যাঁ, এখন এটার একটা লক্ষ্য কি? এইটা কি একটা সামনে একটা ভালো ইলেকশনের আলামত? যেহেতু ইউনূস সাহেব নিজেই বলেছিলেন যে মন খুলে কথা বলুন, মন খুলে কথা বলার পরিণতি আজকে দেখলাম আনিস আলমগীরের, তাই না? তো এরপর যে তিনি বললেন যে ঐতিহাসিক নির্বাচন উপহার দেবেন, সেইটাও আমাকে বিশ্বাস করতে হবে, বা আমি ঐতিহাসিক নির্বাচন পাবো। আচ্ছা, ঐতিহাসিক নির্বাচন পাইলে কি হবে? ঐতিহাসিক নির্বাচন না পাইলে কি হবে? ঐতিহাসিক নির্বাচন না পাইলে পরিস্থিতিটা কেমন হবে? না পাইলে যা হবে সেটাও কিন্তু ঐতিহাসিক। অতএব আমি মনে করি যে এই সরকার বা এই পরিস্থিতিতে রাজনৈতিক শক্তি বা যে সরকার ক্ষমতায় আছে, তারা ঠিকই একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দেবেন। তবে আমরা ঐতিহাসিক নির্বাচন বলতে যে বিষয়টা বুঝছি সেটা না, অন্যরকম ঐতিহাসিক। রাজনীতিবিদরা যা কিছু করেন তাই তো ইতিহাস, সেইটার সাথে ঐতি প্রত্যয় যোগ করিয়া ঐতিহাসিক বানাইলেই তো হয়।
আনিস আলমগীরের মতো মানুষ টকশোতে না ডাকলে তো আর কেউ যাইতে পারে না। যাদেরকে আমন্ত্রণ করা হয় তারাই তো যায়, এবং তাদেরকে একটা সম্মানীয় দেওয়া হয়। হ্যাঁ, তো তাদেরকে ডাকেন কেন? তাদেরকে ডাকেন, সে তার স্বাধীন বাক্স অধিকার মতামত প্রকাশ করবে, এটাই তো স্বাভাবিক। এখন আপনার পছন্দ নাও হতে পারে, হতেও পারে। আর তার সাথে যে থাকে সেও ওখানে উপস্থিত থাকে, এবং সে তার সাথে তর্ক করে, বিতর্ক করে, মতবিরোধ করে, মতবিভেদ করে, উত্তর দেয়, যুক্তি দেয়, খণ্ডন করে। তা শেষ। এইটুকু সহ্য করতে পারেন না তারা রাষ্ট্র বিনির্মাণের গল্প শোনান, সুশাসন প্রতিষ্ঠার গল্প শোনান, ঐতিহাসিক নির্বাচনের গল্প শোনান, অর্থনৈতিক প্রবৃদ্ধি সমৃদ্ধির গল্প শোনান। আপনাদের এই গল্পগুলি আসলে আষাঢ়ে গল্প, আষাঢ়ে গল্প। হ্যাঁ, রাজনীতিবিদদেরকে আমি তো কিছু মনেই করি না, কিন্তু এই রাষ্ট্রে থাকি তো, রাষ্ট্র চিন্তা করতে হয়, করা উচিত। আর আমি তো বলি সবসময় যে আমি রাষ্ট্রের রাজনীতিবিদদের বক্তব্য, কথাবার্তা, রাজনীতি নিয়ে আমোদ ফুর্তি করি, এটা আমার কাছে ভালো লাগে। কেউ পাখি পালে, কেউ বিড়াল পালে, কেউ কৃষিকাজ করে, সেরকম আমার কাছে এটা একটা আনন্দ ফুর্তির বিষয়, যার জন্য আমার কোলেস্টেরল বাড়ে না, প্রেশার বাড়ে না, সুগার লেভেল ঠিক আছে। আর যদি কেউ সিরিয়াস হন যে হ্যাঁ ঐতিহাসিক নির্বাচন হবে, সেই ভরসায় থাকেন, তাহলে আপনার এই লক্ষণগুলি উচ্চ মাত্রা চলে যাবে। আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, রাষ্ট্রের কাছ থেকে নির্যাতিত হবেন, নিপীড়িত হবেন। আনিস আলমগীরকে যেভাবে হেলমেট পরিয়ে, যেভাবে একদম এই কি একটা পড়ায়, এটা সৌভাগ্য হয় না পড়ার, তা এ করিয়ে যেভাবে পুলিশ তাকে স্কট করে নিতে যায়, তাতে মনে হয় এর চেয়ে বড় অপরাধী, এর চেয়ে বড় সন্ত্রাসী, এর চেয়ে বড় রাষ্ট্রদ্রোহী 54 বছরে বাংলাদেশে হয় নাই। অথচ আনিস আলমগীর ওই দিনও রাতেও তার টকশো করার কথা ছিল। টকশো কি? কথার হাট বাজার। আমি বলি আমার মতো করে, আমি আবার আমার মতো করে বয়ান দিই। আপনাদের ভালো লাগলে লাগবে, না লাগলে শুনবেন না, অপশন আছে। টকশো মানে কি? কথার হাট বাজার। হাট বাজারের কথার হাট বাজার বা হাট বাজারের কথা, সেইটা যদি সহ্য না হয়, তাহলে তাদের কাছে কি বিরোধী পক্ষের কথা সহ্য হয়? তাহলে গণতন্ত্র কি একটা প্রতারণা না? রাজনীতিবিদদের আশ্বাস বা তাদের কথা বিশ্বাস করা আর ওই তরুণ বয়সে প্রেমিকের কথা যদি প্রেমিকা বিশ্বাস করে, তাহলে একই রকম। আর তুমি চাইলে সূর্যটা এনে দেবো তোমার হাতে, তুমি চাইলে বাঘের চোখ দুইটা এনে দেবো তোমার হাতে, সেই রকম আবেগ। কিন্তু রাজনীতিবিদদেরটা আবেগ না, এটা বুঝে শুনেই করে। টার্গেট থাকে, লক্ষ্য থাকে, মিশন থাকে, ভিশন থাকে। এখন যে পরিস্থিতিটা চলছে, এটা টার্গেট কি, লক্ষ্য কি, মিশন কি, ভিশন কি, একটু একটু করে মুখোশ উন্মোচিত হচ্ছে। ডিটেলস তো বলা যাচ্ছে না, তবে আলামতটা কেমন লাগছে আপনার কাছে? তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত আলামতটা কেমন লাগছে? তাতে কি মনে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে, বা ভালো একটা নির্বাচনের দিকে, বা ভালো একটা রাজনৈতিক পরিস্থিতির দিকে দেশ হাঁটছে? চরফেশন তো দেখলাম বেশ, জামাত এবং বিএনপি মুখোমুখি, এবং বিশাল কিছুটা রক্তও দেখলাম। এই পরিস্থিতিটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, তখন পরিস্থিতিটা কেমন হবে? মাগুরা সম্ভবত দেখলাম একজন স্বতন্ত্র প্রার্থী, সে যখন ফর্ম তুলতে গেছে, তখন তাকে ফিরে আসার পথে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে এটা ইঙ্গিত দিচ্ছে কেউ স্বতন্ত্র দাঁড়াবার চেষ্টা করবেন না। এটাই আমি মনে করি। সহজ সরল মানুষ, সহজ সরল চিন্তা, সহজ সরল ভাবনা, আর সাথে রাজনীতির সাথে সাথে আমোদ ফুর্তি রাখবেন, আনন্দ রাখবেন, মজা রাখবেন, তাহলে আনন্দ পাবেন। চোখ দুটো খোলা রাখতে হবে। আল্লাহ মুখ দিয়েছে একটা, চোখ দিয়েছে দুটো, কান দিয়েছে দুটো, শুনবেন বেশি, দেখবেন বেশি, কথা বলবেন কম। আমি এবার দেখি কানেও শুনি, কথা বলি। আল্লাহ চোখ দিছেন, মুখ দিছেন একটা, অর্থাৎ কথা কম বলো। কান দিছেন দুটা, শোনো বেশি। চোখ দিছেন দুটা, দেখো বেশি। তাহলে আমোদ ফুর্তি পাবেন, মজা পাবেন। রাজনীতি একটা রহস্যময়। তবে হ্যাঁ, এটা যাই বলি,
যে ইউনূস সাহেবের কাছ থেকে কি এই আচরণটা আশা করি? বলেন, একজন বয়োবৃদ্ধ শিক্ষিত, অবশ্যই এর আগেও আমি দেখেছি সে এক সময় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও 2-3 জনই তো মনে হয় এখন জেলে আছে বা কেউ বেলে আছে। বিশেষ করে আমার প্রিয় ডক্টর কলিমুল্লাহ স্যার, হ্যাঁ, আমি ফোন করলেই ধরতো এবং জিজ্ঞেস করলে কিছু একটা বলতো, সংবাদ টংবাদ পাওয়া যেত। আমি তো গাঁও গ্রামে থাকি, তা সে তো এখন জেলখানায়। শিক্ষককে গ্রেপ্তার করে, ডক্টরকে গ্রেপ্তার করে। একজন, তাদের অপরাধটা কি? তাহলে ডক্টর যদি ক্রাইম করতে পারে, ইএস খান, এনায়েত খান, গুড মর্নিং পত্রিকার এডিটর, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যোগদান করার জন্য। উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটি দৈনিক ইংলিশ পত্রিকার এডিটর এবং পাবলিশার, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির একসময় মহাসচিব ছিলেন, এখনো ওখানে নেতৃত্ব দান করেন, এবং সংবাদপত্র সম্পাদক, দেখলাম সম্পাদক সমিতি এরা আনিস আলমগীরের বিষয়ে নিন্দা জ্ঞাপন করছে। এনায়েত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটা কি আনিস আলমগীরের কি করতে পারে? কি বড় অপরাধ বলতে পারেন? আবার দেখলাম সোশ্যাল মিডিয়ায় কখন কোথায় শেখ হাসিনার সাথে একটা ছবি, অতএব সে আওয়ামী লীগের দোষর। শেখ হাসিনার সাথে ছবি থাকলে যদি আওয়ামী লীগের দোষর হয়, তো আনিস আলমগীরকে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার চায়ের দাওয়াত দিয়ে তার অফিসে ডেকে নিয়েছিলেন আন্তর্জাতিক সাংবাদিকতা কৃতিত্বের জন্য ইরাক যুদ্ধে। কোথায় আছি বলেন তো? এই বেয়াদব রাষ্ট্রে, এই বেয়াদবদের চক্রান্ত থেকে এটা একটা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের দাঁড়াবে, আমার দাঁড়াবে না, কারণ আমি জানি কালকে কি করবে, এবং আমার তা মিলে যায়, যার জন্য আমি আনন্দ পাই, বলি না? এটা কি একটা আনিস আলমগীর কি ধরনের সন্ত্রাসী, কি ধরনের রাষ্ট্রদ্রোহী কি? সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী। তারকে সরকার কেন বলে? সংবাদপত্রের স্বাধীনতা আছে, আপনার বাক স্বাধীনতার আছে, আপনার কথা বলার অধিকার আছে, এই কথাগুলি কেন রাখে? সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী। আরে ভাই, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করলেই রাষ্ট্রদ্রোহী। এখন রাষ্ট্রদ্রোহী তো অনেককে দেখছি সত্যিকারের রাষ্ট্রদ্রোহীর সংজ্ঞায়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কারা করছে তা কি আমরা দেখতে পাই না? আমরা কি বুঝতে পারি না? তাহলে টকশোতে ওই লোকগুলো ডাকেন, ওই যে আমি ডামি টকশো, তাহলে টকশোগুলো বন্ধ করে দিতে পারেন। এগুলো তো এত আর্জেন্ট না। এটা তো এখন ইতিহাস বিকৃতির কারখানা হয়ে গেছে। বিকৃত ইতিহাসও কিন্তু ভালো ইতিহাস, মজা পান না? যখন শুনেন যে 71-এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম, তখন ভালো লাগে না? আমার কাছে ভালো লাগে, এটা একটা মজার ইতিহাস। যখন শুনেন 2 লক্ষ মামুনের ইজ্জত যায় নাই, ইজ্জত গেছে 2-4 জনার, এবং তারা ভারতীয়রা ইজ্জত মেরেছে, ভালো লাগে না? ইতিহাসটা মজা নেবেন। যখন শুনবেন যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তখন পাকিস্তানি কোনো সৈন্যই ছিল না, তারা বারাকে ছিল, ভারতীয় সৈন্যরা তাদেরকে হত্যা করেছে, ভালো লাগে না? অথচ যার সন্তানের সামনে থেকে তার বাবাকে এনেছে, সেই আলবদর বাহিনী উইথ পাকিস্তানি আর্মি, তারা বলছে এ নিয়েছে, তারা পাকিস্তানি আর্মির সাথে, তার ওয়াইফ বলছে এ নিয়েছে, কিন্তু ইতিহাস বিকৃতির নায়করা বলছে নিয়েছে ভারতীয় বাহিনী। হয়ে গেল। এগুলি শিখতে হবে, এগুলি অভ্যস্ত হইতে হবে। এই সামনে আমি যেটা মূল মেসেজটা আজকে আমার ভিডিওর মানে লাইভ কথা বলার, সেটা হলো আপনারা সবাই সতর্ক থাকুন। মানে সামনের দিনগুলি আরো অনেক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এবং অনেক অপ্রত্যাশিত, অপ্রাসঙ্গিক অনেক কথা সামনে আসতে পারে। সেগুলি সহ্য করা, ধৈর্য ধারণ করার মতো মানসিক শক্তি অর্জন করতে হবে। আর দেশপ্রেমিক যুবক তরুণরা, মানুষেরা, তারা তাদের কাজ করবে ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। কারণ যে পথটা পিচ্ছিল না, কণ্টকাকীর্ণ না, সেইটা কোনো পথ না। আমি মনে করি এটা একটা কণ্টকাকীর্ণ পথ। যারা হাঁটছেন এবং যারা হাঁটাতে চাচ্ছেন, তারা একটা জায়গায় থেমে যাবে। পৃথিবী একদিন শান্ত হবে, তবে সময়টা কখন বলা যায় না।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।